ভারত বলবেন না, বলবেন ইসরায়েল। এই যে এতগুলো সন্তান মারা গেল আপনাদের চোখের সামনে, এটার জন্য কি আমরা সকলে দায়ী না? সৈনিকরা ছাড়া এই অভ্যুত্থান সফল হতো না। সৈনিকরা পরিষ্কার না বলতো আমরা আর গুলি করতে চাই না আমাদের সন্তানদের উপর। আপনারা কোথায় থাকতেন? ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। দেখুন আজকে কিন্তু রবিউল আউয়াল নাকি? আচ্ছা, আমি যদি আজকে এই রবিউল আউয়াল কথা যখন আলোচনা করি, যাকে স্মরণ করি, আপনার মনে কি আসে? আপনারা কাকে চিন্তা করেন? কাকে চিন্তা করেন? এই রাওয়ায় বসে কাকে চিন্তা করবেন? কার কথা মনে করেন বলতে পারবেন? আমি চিন্তা করি একজন সেনাপতিকে। দেখছেন পার্থক্যটা? কনসেপ্টটা কী করে আমাদেরকে বিভ্রান্ত করে, এবং যার কারণে ওই মাজার ভাঙা হয়। খেয়াল করছেন? মাজার কেন ভাঙা হয়? যেহেতু ধর্মের উপলব্ধিটা এথিক্যালি, লিগালি, কালচারালি আমি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট করি নাই। কারণ রসুল তো সেনাপতি ছিলেন, ছিলেন কিনা? এবং শুধু তিনি তাই ছিলেন না, তিনি ছিলেন মানব ইতিহাসের একটা ছেদবিন্দু, যেখান থেকে নতুন মানুষের ইতিহাস শুরু হবার কথা ছিল। আমরা পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা গ্রিক, খ্রিস্টীয়, ইহুদি চিন্তাধারা প্রভাবিত। এই বিল্ডিংটা কিন্তু ওয়েস্টার্ন বিল্ডিং। দেখেন আর্কিটেকচার, এর মধ্যে কিছু নেই, সব কিছু বিদেশি। আমাদের চিন্তা বিদেশি, আমাদের ভাষা বিদেশি, মুখে কিন্তু রসুল রসুল করে। কি জন্য করে? ইহলোকে কিছু পাই নাই, তার পরলোকে যদি কিছু পাই। এটা কিন্তু নফসানিয়াত বলে, রুহানিয়াত। অন্তত অনেক বড় বড় সেনাবাহিনীর সদস্যরা আছেন, আমরা লিখতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু তিনি যে একই সঙ্গে দিনের সেনাপতি ছিলেন এবং ইহলৌকিক জীবনের সেনাপতি ছিলেন। তাকে লড়তে হয়েছে জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। আর আমরা কি করেছি? আমরা লুটেরা, মাফিয়াদের পাহারাদার হয়েছি। লজ্জিত হওয়া উচিত আমাদের। এখন আমরা এটা হয়ে আছি। তাহলে একজন সৈনিকের যে মর্যাদা, সে সৈনিক যদি তার মর্যাদা ফিরে পেতে চায়, তাহলে তার সঙ্গে তার ধর্মের সম্পর্ক আছে। কারণ সেই ধর্ম থেকে সে সেই মূল্যবোধটা পায় যে জালিমের বিরুদ্ধে লড়াই করা। একটা জালিম শাসককে 15টা বছর কি করে থাকলো আমাকে বুঝিয়ে বলেন আপনারা? কি করে থাকলো আমাকে বুঝিয়ে বলেন? এই যে এতগুলো সন্তান মারা গেল আপনাদের চোখের সামনে, এটার জন্য কি আমরা সকলে দায়ী না? আমরা সকলে দায়ী। আমরা সৈনিকরা দায়ী না? আমরা সৈনিকরা দায়ী। তাহলে আমাদেরকে দেখেন, এই যে একজন সে বলেন যে এত কমিশন করছেন, আমরা তো একটা সেনাবাহিনীর সংস্কার কমিশন করিনি। কেন করিনি? কেন করি নাই? আর আপনি কথায় কথায় বলতেছেন যে ছাত্র জনতা বানাইছে এই অভ্যুত্থান। সৈনিকরা ছাড়া এই অভ্যুত্থান সফল হতো না। আমি প্রত্যেককে সাবধান করে দিচ্ছি, বারবার বারবার অনেকবার আমি কথা বলেছি যে যদি সৈনিকরা পরিষ্কার না বলতো আমরা আর গুলি করতে চাই না আমাদের সন্তানদের উপর। আপনারা কোথায় থাকতেন? আপনারা কোথায় থাকতেন বলেন? আপনারা কি সৈনিকদের একবার অভিনন্দন জানিয়েছেন? আপনারা করেননি। তাহলে আপনাকে বলতে হবে যে যদি আমি আপনাদের মনের কথা বুঝতে পারি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদের এখানে আছে এবং এই ব্যাপারগুলোকে আমাদের সমাধান করতে হবে, এবং একই সঙ্গে সৈনিকতার মর্যাদা আপনাদেরকে প্রদর্শিত করতে হবে। আপনারা প্রত্যেকে জানেন যেদিন র্যাব গঠিত হয়েছে, সেদিন আমি খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে আমাকে প্রবন্ধ লিখে বলেছি এই র্যাব আপনাকে ধ্বংস করবে। কেন করবে? তার কারণটা আমি দিয়েছি। তার কারণটা একটা, সেটা হলো এই যে আপনি একজন সৈনিককে পাঠাচ্ছেন কোথায়? হোম মিনিস্ট্রির অধীনে। কী করতে? নিরস্ত্র মানুষকে হত্যা করতে, গুম করতে আপনি পাঠাচ্ছেন। সেই সৈনিক আবার ফিরে যাচ্ছে সেনাবাহিনীতে, এবং সেনাবাহিনী কী প্রদর্শিত করছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমার রাষ্ট্রের জন্য। আজকে আমার এই যে দুটা দেশ, মায়ানমার একদিকে, অন্যদিকে আপনার ভারত। আর ভারত মানে সবসময় মনে রাখবেন, ভারত বলবেন না, বলবেন ইসরায়েল। ভুল করবেন না। এই দক্ষিণ এশিয়াতে, এই সাউথ গরিব দেশগুলোতে, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকাতে ইসরায়েলের একমাত্র বন্ধু ভারত। ওকে? ফলে আপনি কিন্তু আগামী দিনে ওয়েস্ট ব্যাংক হবার সম্ভাবনা যুক্ত। যদি আপনি রাজনাথ সিং বলে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, সামরিক প্রস্তুতি নাও, আপনারা সহজভাবে নিতে পারেন।
আমি কিন্তু সহজভাবে নিচ্ছি না। তারা বলছে যে এটা বলে, আমাকে ভারতীয় বলছি ভাই এটা তো বলে, আপনারা কেন রিয়েক্ট করছেন? আমি যে দুর্বল দেশ, মাত্র একটা গণঅভ্যুত্থান হলো, আমরা রাষ্ট্রটা পর্যন্ত আমাদেরকে বানাতে দাও নাই। 72 সালে বাংলাদেশ রাষ্ট্র বানাতে দাও না তোমরা, আমরা গঠিত হতে পারিনি, আমাদের সংবিধান আমরা বানাইতে পারি নাই, তোমরা চাপা দিয়েছো বাঙালি জাতি বা ধর্ম নিরপেক্ষতা, তোমরা বলছো তারা লিখছে, তোমরা দিয়েছ। 6 দফা ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল না, বাঙালি জাতীয়বাদী ছিল না, প্রাদেশিক সাহিত্য শাসন চেয়েছি, আমরা স্বাধীনতা চেয়েছি, তোমরা চাপিয়ে দিয়েছো এগুলো কেন? কারণ যখনই ধর্ম নিরপেক্ষতা ঢুকলো বাংলাদেশের সংবিধানে, এটার মানে হলো ইসলাম নির্মূল রাজনীতি। এই উপমহাদেশে ইসলামকে নির্মূল করতে হলে খুব সহজে যে কথাটা বলা যায় সেটা হলো ধর্ম নিরপেক্ষতা। গণতন্ত্র মানেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আলাদা করে ধর্মনিরপেক্ষতা বলতে হয় না। আপনি কি দেখেছেন যে অন্য কোনো গণতান্ত্রিক এসে বলছে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? বলার প্রয়োজন পড়ে না। গণতন্ত্র মানেই এটা একটা খ্রিশ্চান ঐতিহ্য থেকে এসছে, পাশ্চাত্য থেকে এসছে। এই রাষ্ট্রটা চার্চেরই বিবর্তন হিসেবে এসেছে, ফলে তার যে বিবর্তনের যে ইতিহাস, এই রাষ্ট্রটির সভারেন হচ্ছে রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্রের সভারেন, আমরা তো সভারেন্টি রাষ্ট্রে মানি না, তো আমরা কিন্তু এটাকে নকল করছি। আবার ইসলামিস্ট এই রাষ্ট্রকে চাই বলে, যেহেতু আমরা এগুলো পরিষ্কার করি নাই, ফলে তারা বলে আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই। কারণ রাষ্ট্রটা কি এটা আমাদের কাছে পরিষ্কার না। রাষ্ট্র তো একদিকে একটু বললাম, তার একটা নৈতিক ভিত্তি আছে, তার এথিক্যাল ভিত্তি আছে, এমনকি সেটা ইকোনমিক এজেন্টও রাষ্ট্র। খেয়াল করেন, কালকে যদি আমি আপনাদেরকে সবচেয়ে সৎ মানুষকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেই, তিনি কিচ্ছু করতে পারবেন না। কেন পারবেন না? কারণ রাষ্ট্রের ইকোনমিক সভারেন্টি এই সময়টাতে, যেটাকে বলা হয় নিউ লিবারেল ইকোনমিক অর্ডার গ্লোবালি, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে মাল্টিন্যাশনাল কোম্পানিজ। তাদের সার্ভেলেন্স, তাদের টেকনোলজি, তাদের বিনিয়োগ, তার বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। ফলে এখানে সততার ব্যাপার নাই। এখানে সৎ হলে, সৎ ব্যক্তিকে দিলে যে রাষ্ট্র চলবে, এটার ব্যাপার নেই। একটা লম্বা লড়াই বাংলাদেশের জনগণের সামনে হাজির হয়েছে। এটা অনেক লম্বা এবং অনেক ডিপ লেভেলের লড়াই। এই নিউ লিবারেল ইকোনমিক অর্ডার বা যে বিশ্ব ব্যবস্থা, যে ব্যবস্থাটা আমাদের চোখের সামনে ভেঙে পড়ছে, ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীতে আমরা প্যালেস্টাইন দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যের যে বিপর্যস্ত অবস্থা, মধ্যপ্রাচ্য থেকে তারা এখন এশিয়াতে আসছে, কারণ ইকোনমিক থিয়েটারটা হচ্ছে এখন এই মধ্যপ্রাচ্য। এই সেই ইকোনমিক থিয়েটারের কেন্দ্রবিন্দু বাংলাদেশ। একটু বোঝার চেষ্টা করেন, 17 কোটি জনগণ, সস্তায় আপনারা দর্জি দোকানকে বলেন ইন্ডাস্ট্রি, বলেন না? দর্জি দোকানগুলোকে ইন্ডাস্ট্রি বলেন, আর শ্রমিকের রক্ত শোষণ করেন, শ্রমিকের মজুরিটা মিটিয়ে দেন না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।